আচ্ছা কাকু লাইভ পারফরমেন্স বেশি মজা লাগছে না রেকর্ডিং বেশি মজা লাগছে আপনার জীবনে? রেকর্ডিংটা ধরো যে আমাদের সময় রেকর্ডিং আমরা খুব মজা করতাম, সেটা আলাদা বিষয় ছিল। সেটা হচ্ছে ধরো আমরা সে সময় স্টুডিও ফি খুব কম ছিল, সারাদিন হয়তো 500 টাকা 600 টাকা নিত, বা শেষে হয়তো ঝংকার স্টুডিও বলে আমাদের খুব বন্ধু হয়ে গেছিল খসনু। আচ্ছা তা সেই স্টুডিওতে আমরা ঢাকা পাবনা থেকে তখন তো ফোন, খসনু অমুক দিন যাবো, তা তোর ওখানে একবারে টানা বুক করে রাখবি 3 দিন, ওখানে খাওয়া দাওয়া তোর ওই যে ছেলেটা রাতে পারে ও করে দিবি, সকালে ওখানেই সব ওইটা স্টুডিওই ঘুম, ওই রাত 3টা পর্যন্ত একটু ঘুমাচ্ছে, আবার 10টা 11টার দিকে উঠতেছে, আবার খসনু আসতেছে, আবার একটা শুরু করতেছে বা রিহার্সাল করতেছে। তা সেটা একটা তো এইরকম, কিন্তু বোম্বেতেও তাই ছিল। বোম্বেতেও আগে দেখবা শচীন দেব বর্মনের একটা আলাদা স্টুডিও ছিল, ওই আর.ডি. বর্মনের আলাদা স্টুডিও ছিল। তো এরকম প্রত্যেকের আলাদা, লক্ষ্মীকান্ত প্যারেলালের আলাদা স্টুডিও ছিল, সবাই স্টুডিও বেস, ওইটাই ঘর বাড়ি। সেটাই তাদের এই যে পরিশ্রম, এই যে অক্লান্ত পরিশ্রম না করলে এত ভালো ভালো গান হয়তো আমরা পেতাম না। এতটা পরিশ্রম করার পরেই আমরা সেই সময় তো স্টুডিওতে সেই গানের সময় তখন একটা আলাদা মজা, আর রেকর্ডিং হয়ে গেলে ভালো হলে একটা মজা, আর লাইভ পারফরমেন্স তো আলাদা বিষয়। সামনে এতগুলো দর্শক, ভুল হলে ভুল হচ্ছে আবার সাথে লাইভের মজাটা আলাদা যখন দর্শক রেসপন্স করে। তা পাবনায় কিন্তু তুমি যেটাই বলো, যত বড় শিল্পী আসো, পাবনায় কিন্তু সহসা দর্শক রেসপন্স করে না। কিন্তু কাকু আমি পাবনা নিয়ে আপনার কাছে জানতে চাই যে পাবনার এই সঙ্গীত জগৎটা, শুধু পাবনার বলছি, যে আমরা আর সামনে কিভাবে আগাতে পারি। এই যে দর্শক কিন্তু এখন মানে বর্তমান সময় দেখি প্রোগ্রামগুলো কমে গেছে অনেক, বা শিল্পীরাও যে আগে যেরকম আপনাদের সময় যেরকম ছিল, আপনাদের সেই সোনালী সময়টা, আমরা কিন্তু ওই জিনিসগুলো দেখি নাই, বা আমরা ওই বিষয়গুলো আমাদের মধ্যে ওই জিনিসটা নাই। আসলে আর কি করলে এটা আরো ডেভেলপ হবে, বা আপনি কি মনে করেন? এখানে কি যে আসলে এখানে সবাই নিজেকে অল্পতে অনেক বড় মনে করে। কাউকে কিছু যদি বলতে পারা যায় যে তোমার এই জায়গাটা এইভাবে করলে ভালো হতো, সে খুব মাইন্ড করে, সে ফট করে বলে বসে জ্ঞানী। এবং এমনও আছে যে তোমার কি বলবো, যে এটা আমি অনেক সময় অনেকের সাথে মিউজিক্যাল দেখছি যে মিউজিক ভুল করতেছে, তালে ভুল, ইসে ভুল, কিন্তু বলার সাহস পায় না, বললে কি বলে ফেলে। কিন্তু তারা যদি একবারই, আমাদের একজন কিবোর্ডিস্ট একটা গান বাজাচ্ছে, তা আমি দেখতেছি, আমি যেহেতু বনমালীতে দায়িত্বপ্রাপ্ত এই মিউজিকের ব্যাপারে, তা তখন একটা গ্রুপ, কারা জানো ওটা গান করতেছে, তা সেই গ্রুপের একজন শিল্পী একটা গান গাচ্ছে, কিবোর্ডের সেই গানটাকে কিছুতেই রপ্ত করতে পারতেছে না। প্রথম দিন দেখলাম, সে দ্বিতীয় দিন গান শুনছে, তাও রপ্ত করতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে বললাম, যদি কিছু না মনে করো তাহলে আমি কি একটু বোঝাতে পারি তোমার? তো বললো হ্যাঁ বোঝান। তো আমি বললাম তুমি গাও। গানটাও কঠিন গান, ওই যে কি জানো তো, শুভমিতার একটা গান আছে খুব, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। এই গানটা কিন্তু যখন যে কিবোর্ডিস্ট বাজাতে যাবে, বিশেষ করে ধরেন গানের সাথে যারা না যুক্ত, তাদের মনে হবে কত না কঠিন, আমি এটা কি করবো, এর মধ্যে আমি কিভাবে কি করবো। অথচ দেখাতে 3টে থেকে 4টা কর্ড দিয়ে পড়ে দিয়ে কোনোভাবেই এটা ঠিক মানে গানটা বাজানো যায়। আচ্ছা, আমি ওই শিল্পী বললাম তুমি গাও, আমি ভাবে কর্ডটা বাজালাম। যাই হোক, এই কিবোর্ডিস্ট তখন বললো যে তাহলে আমি সকালে আপনার রুমে আসি, আমাকে একটু। তাই বললাম আসো। আমি তাকে সুন্দর করে সব বোঝায় তুলে টুলে, এইভাবে তো খুব সহজ বুদ্ধিতে এইভাবে গানটা করা। আমি বললাম যে এটা তো শিখতে হবে বাবা। রাইট, এটা তো শেখার বিষয় না। তখন আমি তো শিখতে চাই, কিন্তু এখন এখানে শিখতে আসলে আরো অনেকে অনেক রকম কথা বলবে। এই যে বিষয়টা, একজন শিখতে আসলে আর একজন কথা বলবে, এটা তো খুব খারাপ জিনিস। একজন মানুষের স্বাধীনতা থাকতেই পারে। আমিও তো শিখি, আমার ছেলে যেটা জানে আমি তার ধারে কাছেও জানি না। হ্যাঁ, আমিও তার কাছে শিখি যে তুই এই কর্ডটাকে কিভাবে ইউজ করলি। ও যে সব কর্ড লাগায়, ও নর্মাল কর্ড এখন লাগায় না, দেখা যাচ্ছে সাস কর্ড, 6 কর্ড, নানা রকম ভাবে সে গানটাকে সাপল করে। এবং একটা গানে যে কতগুলো কর্ড দিয়ে সে এমন ভাবে করে যে কর্ড গুলো মানে ব্যাকআপ হয়ে আছে, ওইটা তো আমি পারি না।
তা আমি ওর কাছে কিছু কিছু গানের বলি যে এই জায়গাটা আমাকে একটু বলে দে, তাহলে আমি কিভাবে ধরবো। তা সে তখন বলে এইভাবে ধরো। হ্যাঁ, শেখার ক্ষেত্রে তো কোনো ছোট বড় নেই, আপনি জানতে পারেন, তাকে জিজ্ঞেস করতেই পারেন, জিজ্ঞেস করতে পারে। আমি এখন আমার পক্ষে তো আর ওরা ছোট থেকে শিখছে। ঢাকাতে একটা সুবিধা আছে, ঢাকাতে কিন্তু তোমাকে টিচিং দেওয়ার মতো, শিক্ষা দেওয়ার মতো গুরু আছে, সুযোগও বেশি। যেমন ঢাকাতে একজন গিটার শিখতে যাবা, সেখানে গিটার শেখানোর লোক, যেমন রিন্টু ভাই, ওনার নাম, ভালো নামটা কি জানো, উনি খুব ভালো ক্লাসিক গিটার বাজায়। পিয়ানো শেখার জন্য অনেক চার্জ আছে। হ্যাঁ, তারপর তুমি কম্পোজিশন শিখবা, তুমি দুটো গান নিয়ে যে কোনো একজন ভালো কিবোর্ডিস্টের কাছে যাও, সে যখন শেষে কাজ করবে, তুমি যদি সেটা দেখো, তোমার মধ্যে সেই আইডিয়াটা ডেভেলপ হবে। হ্যাঁ, তা আমাদের তো এইভাবে শিখিনি আমরা। তো যাই হোক, আমরা কি শ্রুতি স্টুডিও তখন ফিল্মের কাজ হতো, দেখতাম একসাথে কাজ করতে, কিভাবে এইগুলো একটু দেখে আমাদের একটা আছে। তো আমরা যতটুকু জানি আপনাদের সময় এমন সময়টা ছিল যে আপনারা একটা রেকর্ড কান দিয়ে শুনে হাত দিয়ে তোলা, যেটা আমরা বলি কান দিয়ে শুনে হাত দিয়ে তোলা। আমরা তো এখন দেখা যাচ্ছে চাইলেই একটা গানের কোঅর্ডিনেটর সার্চ দিলে কিন্তু পেয়ে যাই, খুব সহজ ব্যাপার। আপনাদের সময় তো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। আমি কান দিয়ে শুনে হাত দিয়ে তুলতে। এখনো তো শোনো, তুমি এইখানেও একটা গন্ডগোল আছে। জি, সাপোজ তোমার ভোকালটা সি শার্পে, জি, তোমার ভোকালটা সি শার্পে, তুমি যখন সেই সার্চ দিয়ে যে কর্ডটা বের করে আনছো, সেটা দেখো তো সেই গানটা কর্ড করে রাখছে ডি শার্পে, কিন্তু তোমার ডি শার্পের যে উপর নোটটা, সেটা তোমার ভোকাল টাচ করে না, বা ডি শার্প তোমার জন্য সুইটেবল না। তুমি কিন্তু ওই যে কর্ড চার্টটা বের হচ্ছে, তুমি কিন্তু ডি শার্প দিয়ে কর্ড চার্টটা ভুলই বাজাচ্ছি, কাজ করছো, কিন্তু তোমার ভোকালটা তো ডি শার্পে যাচ্ছে না, তাহলে তুমি তো বেসুরা গাবা। তোমাকে তখন সি শার্পেই তো ওইটা নামাতেও পারে না, কিভাবে নেমে আসবে বা কি করবে, হয়তো অনেকেই করে, কিন্তু গিটারে তো চেপো লাগায় বা লাগায়, সেই সিস্টেম গুলো তো জানতে হবে। জানার বিষয় আছে, সেই জন্যই কর্ডটা বের করা শিখতে হবে। আমরা কিন্তু এই যে কালকেও একটা প্রোগ্রাম করলাম, ওখানে কিন্তু ইনস্ট্যান্ট তাড়াতাড়ি কর্ডটা আমরা বের করি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কর্ড বের করা। হ্যাঁ, সে কর্ডটাকে বের করতে পারলে কর্ড মিন মিউজিক। আচ্ছা কাকু, এখনো ভক্তদের ভালোবাসা কেমন অনুভব করেন, আপনার যারা শ্রোতা, আপনার যারা ভক্ত? আমার ভক্ত বলতে আমি যেটা বুঝি, যে আমি যখন র্যান্ডম, আমরা তো প্রোগ্রাম হয়তো 1 বছর একটু কম হচ্ছে, হয়নি, আবার এই মুক্ত মঞ্চে প্রোগ্রাম করে আমাকে তো অনেক রিক্সায় তুলে ভাড়া নিত না, আপনার গান শুনি। হ্যাঁ, এদের কিন্তু একটা আলাদা টান। এবং আমি দেখছি যে আমি যদি বলছি যে এই কালকে আমার প্রোগ্রাম আছে, ওরা বলে যে আপনার ওই বাজনা শুনতেই যাব। আমি দেখছি, তুমি খেয়াল করবা যে আমাদের প্রোগ্রামের সময় ওই টাউন হলের পাশ দিয়ে ওই সব সাইড দিয়ে রিক্সার পর দাঁড়ায় দাঁড়ায় প্রোগ্রাম দেখে। হ্যাঁ, ওরা কিছু ওরা আমার এমন ভক্তই বাজানো। তা এই ভক্তটা আমি পেয়েছি। আর যেটা বললাম, যে যারা মনে করে যে ভালো লাগতো, যদি তোর একজন শিল্পী একটা গান শোনার পর হয়তো সেও কিবোর্ড বাজায়, এবং ঢাকাতে আমরা দেখছি একজন কিবোর্ডিস্ট যদি একটা সমস্যায় পড়ছে, ফোন দিলে সে দৌড়ায় এসে তারটা সাইডে দেয়। আচ্ছা, বা সে যদি একটু ভালো বাজায়, বা তুমি খুব ভালো বাজালে এই জায়গাটা কিভাবে করলে একটু আমাকে দেখাও তো। এটা ঢাকাতে কিন্তু আমরা যখন মিউজিক করছি তখন দেখছি, এটা সে প্রচলন ছিল সে সময় না, এটা এখনো আছে। এই আমি দেখছি সানি, যে যদি বলো তমাল, এই জায়গাটা সানি কোথায় চলে যাচ্ছে। আবার সানি যখন কোনো সমস্যায় পড়তেছে, দেখা যাচ্ছে আরেকজন কেউ যে সেই বিষয়ে জানে, সে পুলক বাবু, পুলক দাস, সে আসতেছে হেল্প করতেছে, কেউ না কেউ সবাই হেল্প করে, এবং সবাই সবার কাছ থেকে ডেভেলপ হয়। এইটা হচ্ছে যেটাকে আমরা বলি চেঞ্জ অফ মেরিট, বা চেঞ্জ অফ, এটাই আর কি, যে তোমাকে মেরিটকে চেঞ্জ করতে হবে, একজনের সাথে একজনের সাথে করতে হবে, নাহলে পরে মিউজিক কিন্তু ভাস্ট ব্যাপার, ইনফিনিটি ব্যাপার। এটাকে তুমি যদি মনে করো এই জায়গাটুকু আমি শিখছি, দিস ইজ শেষ, তা হবে না। সঙ্গীতের মাধ্যমে আপনি সমাজে কি পরিবর্তন নিয়ে আসতে চান? বিষয়টা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে ব্যাপক কিছু করা সম্ভব। হ্যাঁ, মানে তুমি যেটা বলে, আমরা বলি সচেতনতা, জি, আমরা যেটা বলি যে মানুষের মনের খোরাক, মানে মিউজিক কিন্তু এখন একটা থেরাপি। তুমি হয়তো জানো না, অনেক ক্যান্সার চিকিৎসালয়ে সন্ধ্যার সময় মিউজিক বাজায়, আচ্ছা, গান করে, এবং সেখানে তাদের কিন্তু দেখা যাচ্ছে তাদের হেলথ ইমপ্রুভমেন্ট হয়, তাদেরকে প্রফুল্ল রাখার প্রফুল্ল, এবং তারা অনেকেই মিউজিকের কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে হয়তো সে যদি বাঁচতো 2 দিন, সে কিন্তু 6 দিন বাঁচতেছে। আচ্ছা আচ্ছা, মিউজিকটা এরকম একটা জায়গার জিনিস, একদম থেরাপির মতো কাজ করছে। মিউজিক কিন্তু ওয়ান টাইপ অফ থেরাপি। আচ্ছা, এবং মিউজিক
যারা ভালোবাসে তারা বোঝে। মিউজিক ভালোবাসার লোক আবার খুব সাংঘাতিক রকম হয়। আমার যেমন আমার এখন বিষয়টা আমি আমার পরিষ্কার করেই বলে, আমি যখন এই দেশটা 71 সালে আমার বয়স ছিল 10 বছর, সেই সময় তো মুক্তিযুদ্ধ হলো দেখলাম, এবং সেই সময় যে গানগুলো হতো সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই বলো বা ওই ভারতের বিভিন্ন মাইকে শুনতাম, ওই গানগুলো আমাকে খুব ভাবে ভিতরে একটা করতো, মানে প্রচন্ড ভাবে ভালো লাগার একটা বিষয় ছিল। যে আমি ছোট কিন্তু যখন আমরা পালিয়ে গেছিলাম ভারতে, তখন এই গানগুলো শুনলে থেমে থেমে গানগুলো শুনতাম, কথা হয়তো তো ভালো বুঝতাম না। পরবর্তীতে ভাবলাম যে অনেকদিন আশা ছিল আমি এরকম গান আমি কিছু ছেলে পেলে যদি পাই করবো। সেই সময় সে গানগুলো তো আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক উৎসাহ জুগিয়েছে বললামই। তারপরে ধরো এই 2004 সালে আস্তে আস্তে এই ধরনের গান নিয়ে একটা আমরা শুরু করলাম। এই গানগুলো কিন্তু অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লেগেছে, এবং আমি তো দেখছি যে এই গান শোনার জন্য অনেকে বসে থাকে। আচ্ছা, এই গানগুলো এই গান এবং অনুরোধ পাঠাতো আগের দিনে যে আপনারা কালকে এই গানগুলো দু একটা গায়েন, মানে বুঝতো যে বর্তমানে তো এই ধরনের গান গেলে, কিন্তু অনেকেই ফোন করে বলতো ওই সময়কার অনেকে আছে তো সে সময় যাদের মনের মধ্যে একটা জিনিস কারো গেতে গেলে সেটা তো আর সেটাই করা যায় না। তা সেরকম তা এইটা যে একটা চেঞ্জ, সেই সময় যে সাহস জুগিয়েছে গান, তা এখনো মনে করি যে ভালো গান যদি হয়, আমরা গান নিয়ে কি মানুষের কাছে যেতে তো পারছি না। আমরা কি করছি যে আমাদেরকে নিজেদের উপস্থাপন করে একটা জনপ্রিয়তা থাকুক আর নাই থাকুক, আমি আমার ঢোল আমি নিজেই খুব ভালো গান করি, হ্যাঁ আমি এই করি, আমি এই পারি। কিন্তু এই যে মানুষের কাছে নিয়ে যে গিয়ে যদি আমরা গান করি, তাহলে পরে মানুষকে নিয়ে গান করতে হলে তাদের মধ্যে যদি গান শুনতে তারা যে, যেমন তুমি দেখো যে গানের একটা বিষয়, তুমি গ্রামে যাও বয়াতিদের যে গান, সেখানে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু প্রচুর মানুষ হয়। এখন কি হয় জানি না, আমাদের তো বেশ 2-3 বছর আগেও দেখছি যে রাত্রেও সারা রাত পাল্লা গান হয়েছে, তা গান দিয়ে তো অনেক কিছু করাই সম্ভব। মানুষের মনের মধ্যে তো অনেক কিছু থাকে। তুমি ধরো টোটাল চেঞ্জটাই সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গানের তো একটা তুমি পাবাই, সে মুকুন্দ সেন হোক বা সবকিছু পাবাই। গানের যে সলিল চৌধুরীর সেই কালজয়ী সব গণসঙ্গীত বলো, সবকিছু পাবা। গান দিয়ে তো অনেক কিছু হয়েছে। হ্যাঁ, আজকে এক সময় যে আমরা যে বলি যে সেকুলারিজম বা লালনের গানে যে মানুষের কথাগুলো উঠে আসছে, আব্দুল করিমের গানে যে মানুষের কথা উঠে এসছে, আমাদের যারা এইসব বাউল গান করেছেন আরো অনেকে আছেন, আমি এই মুহূর্তে তো তারা মেসেজ কোনো না কোনো মেসেজ সবাইকে। তুমি দেখো এই যে বিদেশিরাও করেছে, কিন্তু যে বব মারলে আমরা শুনতে পাই, কিন্তু সে কিন্তু সবসময় শ্রমের যে বিষয়টা সেটা নিয়ে তার গানের মধ্যে প্রতিবাদী রক মিউজিক, আমরা বলি রক কিন্তু একটা সমাজ ব্যবস্থাকে কিন্তু ধমক দেয়। রাইট, হ্যাঁ, রককে আমরা প্রতিবাদ, রক প্রতিবাদ চিৎকার করে। এই যে এইভাবে তারা কিন্তু জনপ্রিয়তা হয়েছে। তুমি দেখো যে 71 সালে যে মিউজিক কনসার্ট ফর বাংলাদেশ, সেখানে যে রবি শঙ্কর করে, সেখানে জর্জ হ্যারিসন গানটা গেলো বাংলাদেশ, এই যে এটা যে সারা পৃথিবীর মানুষকে যে নাড়া দিল, গান দিতে হয় না তো, এটা প্রুফ, দিস ইজ সায়েন্স। হ্যাঁ, গান দিয়ে সমাজকেও পরিবর্তন করা সম্ভব। অনেক ভালো বিষয়, কিন্তু গানকে সে মানুষের কাছে নিতে হবে, কাছাকাছি গিয়ে তাদের মনের কথা বুঝেই গান করতে হবে। অবশ্যই, এটা তো প্রত্যেক শিল্পীর এটাই উচিত যে সবার কাছে গানটাকে পৌঁছে দেওয়া এবং সমাজের জন্য গানের মাধ্যমে কিছু একটা করা। আসলে সেটাই করা যায়।